আসসালামু আলাইকুম দর্শক, এখনকার বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন জেনে নেই কি আছে এখনকার সংবাদে। দেশ করোনামুক্ত হোক, সরকার তা চায় না বলছে বিএনপি। পরিমণিকে ৩.৫ কোটি টাকার গাড়ি উপহার দেয়া ব্যক্তি গোয়েন্দা নজরদারিতে। অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি বিএনপির। তথ্যমন্ত্রী বলছেন গাধার মতো জল ঘোলা করে খায় বিএনপি। এবং সবশেষ থাকছে, অনির্দিষ্টকাল রোহিঙ্গাদের বোঝা বহন সম্ভব নয় বলছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেছেন, দেশ করোনামুক্ত হোক, সরকার তা চায় না। সকালে গাজীপুরের দলের উদ্যোগে স্থাপিত করোনা হেল্প সেন্টার ভার্চুয়ালি উদ্বোধনকালে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশকে করোনামুক্ত করতে চাইলে সরকার আরও কার্যকর সমন্বিত উদ্যোগ গ্রহণ করত। সরকারের মনোভাব হচ্ছে, দেশে 18 কোটি লোকের মধ্যে 4 থেকে 5 লাখ লোক মরে গেলে কী বা হবে। তিনি বলেন, সরকারের ব্যর্থতা বলে দিন রাতেও শেষ করা যাবে না। এরা রাজনৈতিক সরকার না, তারা আমলাচালিত সরকার। যে সরকার জনগণ কর্তৃক নির্বাচিত না, যে সরকার জনগণের রায়ে বিশ্বাস করে না, সেই সরকারের পক্ষে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব না। গাজীপুর জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে জয়দেবপুরে জেলা কার্যালয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন উপলক্ষে সকালে এই ভার্চুয়াল অনুষ্ঠানে জেলা এবং মহানগরের 16টি ইউনিটে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, স্যানিটাইজার সহ ঔষধপত্র বিতরণ করা হয়। এই হেল্প সেন্টার থেকে করোনা রোগীর জন্য সার্বক্ষণিক টেলিমেডিসিন সেবা চালু করা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিপুল পরিমাণ মাদকসহ রাজধানীর বনানীর বাসা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে এখন 4 দিনের রিমান্ডে আছেন ঢাকায় সিনেমার আলোচিত এবং রহস্যময়ী নায়িকা পরিমণি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন এই নায়িকা। চলচ্চিত্রে অভিনয়ের আড়ালে অনৈতিক ব্যবসা করতেন তিনি। মাদক গ্রহণ সহ অপরাধ জগতে জড়িত এই নায়িকা। খুব বেশি সময় সিনেমায় অভিনয় করেননি পরিমণি। আবার যেসব সিনেমায় অভিনয় করেছেন সেই সব ব্যবসা সফল হয়নি। তবে তার লাইফস্টাইল খুবই উচ্চাভিলাষী। এই নিয়ে ব্যাপক সমালোচনাও হয় প্রায়। পরিমণির এত উচ্চাভিলাষী জীবনযাপনের অর্থ কোথা থেকে আসে? বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট, বিদেশে ভ্রমণ, এইসব নিয়ে জল্পনা কল্পনা লেগেই আছে তাকে নিয়ে। যদিও এক এক সময় এক এক ঘটনায় আলোচনায় আসেন পরিমণি। কিছুদিন আগে ঢাকার বোট ক্লাবে এক ঘটনায় ব্যাপক আলোচনায় আসেন তিনি। এবার মাদকসহ গ্রেপ্তার হয়ে আবারও আলোচনায় আসেন এই নায়িকা। 2020 সালের 24 জুনের কথা। পরিমণির সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যমে সেটির খবরও ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় 24 ঘন্টা পার না হতেই প্রায় 3.5 কোটি টাকার রয়্যাল ব্লু রঙের মাসেরাতি বিলাসবহুল গাড়ির ছবি প্রকাশ করে জানান এটি তার নতুন গাড়ি। এই খবরের প্রায়ই তীব্র সমালোচনা হয়েছে। কোথা থেকে এত টাকা পেলেন পরিমণি? মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করে এত টাকা দিয়ে কিভাবে এত বিলাসী একটি গাড়ি কিনলেন তিনি? যদিও পরিমণি গাড়িটি কেনার বিষয়ে বলে আসছিলেন এই গাড়িটি ব্যাংক লোন নিয়ে কিনেছেন। গাড়িটির বিষয়ে কিছুদিন পর ধামাচাপা পড়ে গেলেও এবার পরিমণি গ্রেপ্তার হওয়ার পর আবার এটি সামনে এসেছে। জিজ্ঞাসাবাদে পরিমণির ব্যবহৃত ফিয়াট অটোমোবাইলসের মাসেরাতি ব্র্যান্ডের 3.5 কোটি টাকার গাড়িটির বিষয় উঠে এসেছে। পরিমণি বলেছেন, পরিমণি গাড়িটি ব্যাংক লোন বা ক্যাশ টাকা দিয়ে ক্রয় করেননি। একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের কারণে তার কাছ থেকে গাড়িটি উপহার পেয়েছেন পরিমণি। ওই ব্যাংকের চেয়ারম্যানের তথ্যও পেয়েছেন গোয়েন্দারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, পরিমণির সঙ্গে সম্পর্ক থাকা ওই ব্যাংক চেয়ারম্যানের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তিনি নজরদারিতে রয়েছেন। অবিলম্বে জাতীয় শিক্ষা কমিশন গঠন সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনার কারণে শিক্ষাক্ষেত্রে যেসব সংকট সৃষ্টি হয়েছে সেটা আমাদের অর্থনীতি, রাজনীতি, ভবিষ্যৎকে প্রভাবিত করবে। এই জন্য শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষার্থীদের নিয়ে একটি জাতীয় কমিশন গঠন এবং অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রয়োজন। শিফট পদ্ধতিতে বিভিন্ন রকম কারিকুলাম প্রণয়ন করে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে। শুক্রবার বিকেলে কোভিড-19 বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা, সরকারের সিদ্ধান্তহীনতায় মহা সংকটে জাতির ভবিষ্যৎ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় সরকারের প্রতি বিএনপি মহাসচিব এই দাবি জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার নির্বাচিত সরকার নয় বলেই আজকে জনগণের প্রতি এত অনীহা। এটা একটা ফ্রড সরকার। জনগণের সঙ্গে প্রতারণা করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। প্রতিটি ক্ষেত্রেই তারা প্রতারণা করছে। আপনারা নির্বাচন থেকে দেখুন, কোভিড-19 সমস্যা থেকে শুরু করে তাদের একটাই প্রধান কাজ হচ্ছে জনগণকে মিথ্যা বলে প্রতারিত করা। এটাতে তারা সিদ্ধহস্ত হয়ে গেছে। কারণ হচ্ছে তাদের কোনো কমিটমেন্ট নেই, জনগণের প্রতি কোনো জবাবদিহিতা নেই। তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, যোগ করেন নজরুল।
ভার্চুয়াল আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্দেশনামূলক বক্তৃতা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে করোনা ভাইরাসের টিকা আসার শুরুর দিকে এর তীব্র সমালোচনা করেছিল বিএনপি। নানা অসত্য বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে দলটির নেতারা। এখন সেই নেতারাই টিকা নিয়ে বেশ আরাম বোধ করছেন। শুক্রবার দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ডক্টর হাসান মাহমুদ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এটি অনুষ্ঠিত হয় রাজধানীর কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে উপস্থিত হয়ে বিএনপি নেতাদের টিকা নেওয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গাধার মতো জল ঘোলা করে খায় বিএনপি। তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা এমনও বলেছিলেন করোনার টিকা নিলে শরীরের ক্ষতি হবে। এরপর দেখা গেল তাদের শীর্ষ নেতারা চুপি চুপি টিকা নেওয়া শুরু করেছেন। যে রিজভী সাহেব বলেছেন মরে গেলেও করোনা টিকা নেবেন না, তিনিও টিকা নিয়ে স্বস্তি বোধ করছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও টিকা নিয়েছেন। মহামারীকালে অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি বিএনপি। তারা শুরু থেকেই ঘরে বসে থেকে সরকারের সমালোচনায় লিপ্ত ছিল। সেই সমালোচনাও গঠনমূলক ছিল না। মিথ্যা কথা বলে করোনা টিকার ব্যাপারে মানুষের মধ্যে অনীহা তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিলেন, কিন্তু সেই অপচেষ্টায় কাজ হয়নি। সাধারণ মানুষ আগ্রহের সঙ্গে টিকা গ্রহণ করেন বলেন ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশের পক্ষে অনির্দিষ্টকালের জন্য রোহিঙ্গাদের বোঝা বহন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। এছাড়া এই সমস্যার সমাধানে তিনি বিশ্ব নেতাদের সহযোগিতা কামনা করেছেন। শুক্রবার আসিয়ান আঞ্চলিক ফোরামের AFR 28তম সভায় বক্তব্যকালে পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদিও বাংলাদেশে 1951 সালের শরণার্থী কনভেনশন বা 1967 সালের প্রোটোকলে স্বাক্ষরকারী নয়, তথাপি শুধুমাত্র মানবিক দিক দিয়ে বিবেচনায় বাংলাদেশ 1.1 মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীর আশ্রয় দিয়েছে। তিনি আরও বলেন, 6800 একর বৌদ্ধ সার্বভৌম বনভূমি আপোষ করে বাংলাদেশের পক্ষে অনির্দিষ্টকালের জন্য এই বোঝা বহন করা সম্ভব নয়। অধিকন্তু এই সমস্যার কারণে এই অঞ্চলের জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব প্রশমনের জন্য বিশ্ব নেতাদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্বদানকারী ভূমিকা সম্পর্কেও ডক্টর মোমেন সভাকে অবহিত করেন। তিনি বৈশ্বিক জলবায়ু অগ্রগতি সাধনের লক্ষ্যে প্যারিস চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করতে নেতাদের প্রতি ঐক্যবদ্ধ পদক্ষেপ কামনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন আঞ্চলিক ইস্যু যেমন রোহিঙ্গা শরণার্থী সংকট, জলবায়ু পরিবর্তন, পরমাণু, সাইবার নিরাপত্তা এবং অন্যান্য আঞ্চলিক সমস্যা সম্পর্কে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন।